বেশি দিন নেই কি মানে সেটআপটা রেডি করা এটা ইয়ে কই স্টাফ রেখে নিয়ে এসো সামনে আর ও 30 তারিখে যাবে, তারপর 2 দিন লাগবে রং টং করতে, আর সময় লাগবে। কিছু বলেও না, খাতা কিছু আমার নিবে নাকি নিবে না, এগুলো সব আমার ঘরে আমাদের ফালাই রাখতে হচ্ছে। কলেজ কি বলবে, অ্যাসাইনমেন্ট জিনিসটাই ফালতু, ফালতু তো, একদম ফালতু, বাজে একটা জিনিস। এক্সাম নিচ্ছে আবার অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছে। বায়োলজি অ্যাসাইনমেন্ট সমস্যা তো হয় না, কিন্তু রেডি করি এদেরকে দিতে দিতে কি পরিমাণ কষ্ট। যেহেতু পরীক্ষা নিচ্ছে অ্যাসাইনমেন্ট কেন নেবে? ইচ্ছা, সরকারের ইচ্ছা, সরকার। যারা যারা জয়েন হচ্ছে একটু কষ্ট করে বলিও যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। যারা যারা জয়েন হচ্ছে একটু কষ্ট করে বলিও সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। লাইকান se caray. একটু করে জানায়েন আমাকে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ভাইয়া আসবা? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পরে বলতে আমরা একটা ক্লাস মাঝখানে গ্যাপ গেছিল, ওই ক্লাসটা ইনশাল্লাহ ফ্রাইডে নেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর গ্যাপ এখন আমরা দিতে চাচ্ছি না, আমরা টানা পড়াই দিব, টানা সিলেবাসটা শেষ করে দিই। আর তোমাদের মোটামুটি মনে হয় ম্যালেরিয়া পর্যন্ত এক্সাম নেওয়া শেষ, ম্যালেরিয়া পর্যন্ত টোটাল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে আমরা যেটা শুরু করলাম এখন আজকে থেকে সেটা হইলো ব্যাকটেরিয়া, মানে অণুজীবের সেকেন্ড টপিক ব্যাকটেরিয়া। এই যে সেকেন্ড টপিক, এই ব্যাকটেরিয়া টপিকটা আসলে খুব বেশি আহামরি যে কঠিন বা আহামরি যে বড় এমন না। তবে আমি আজকে শুধুমাত্র ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা পড়াবো, বেসিক কথাও না, অন্য কোনো কিছু না, জাস্ট অনলি ব্যাকটেরিয়া কি জিনিস এটাই বুঝাবো। ব্যাকটেরিয়ার গঠনটা তুমি যদি বুঝো, ফার্দার সামনের ক্লাসগুলোতে শ্রেণী বিভাগ কোথা থেকে আসছে, উৎপত্তি কি, ব্যাকটেরিয়ার আদি প্রজন্ম কি, বর্তমানে যে প্রজন্মটা আছে সেটা কয় নাম্বার প্রজন্ম, এই জিনিসগুলো ইজিলি জানতে পারবা। আর ব্যাকটেরিয়া রিলেটেড তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক পড়ানোর দরকার আছে, সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক।
মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে ওষুধগুলো কাজ করে সেই ওষুধগুলোকে আমরা কমনলি জানি অ্যান্টি, মানে আমরা ধরো কোনো একটা জীবাণুর বিরুদ্ধে ঔষধ কাজ করতেছে, তাহলে যদি এরকম হয় তোমার দেহে একটা ব্যাকটেরিয়া আক্রমণ করলো, তাহলে এই ব্যাকটেরিয়াটা এখন তোমার দেহে আছে, এর বিরুদ্ধে তুমি একটা ঔষধ খাবে এখন। তাহলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে ওষুধগুলো আমরা খাই সেই ওষুধগুলোকে আমরা বলি অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ। মানে অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ, এই ড্রাগ মানে হচ্ছে যে ঔষধ, ঔষধটাতে বিভিন্ন উপাদান মিক্স করার পরে এই ড্রাগটার নাম হয়ে যায় মেডিসিন। যাই হোক, দুইটাই একই কথা, তেমন একটা পার্থক্য নাই। তাহলে এই যে আমাদের অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ, অনেক বড় একটা নাম, এটাকে আমরা এই নামটাকে একটু শর্টকাট করে বলি, অ্যান্টিটা রেখে দেই, অ্যান্টি ব্যাকটেরিয়াল থেকে আমরা লিখি বায়োটিক্স বা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তাহলে এই যে অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক কিভাবে ব্যাকটেরিয়াকে মারে, ব্যাকটেরিয়াকে কিল করে, সেই জিনিসটা আমাদের জানা দরকার আছে ব্যাকটেরিয়া টপিকটা থেকে। তাহলে তোমার আগে ব্যাকটেরিয়ার দৈহিক স্ট্রাকচারটা ভালো বুঝতে হবে। দৈহিক স্ট্রাকচার যদি পারো, অবভিয়াসলি এই কিভাবে মারতেছে সেটা বুঝবা। মেকানিজম খুব ইম্পর্টেন্ট, জীববিজ্ঞানের কয়েকটা জিনিস হলো মেকানিজম, প্রক্রিয়া। তুমি যদি মেকানিজম বুঝতে চাও, ভালোভাবে শুনো কথাটা, তুমি যদি মেকানিজম বুঝতে চাও তোমার অ্যানাটমি ভালো বুঝতে হবে। তুমি মেকানিজম বুঝতে চাচ্ছ, তোমার অ্যানাটমি বুঝতে হবে। অঙ্গ সংস্থান বিদ্যা যেটাকে আমরা বলি, অঙ্গ সংস্থান বিদ্যা কোন জায়গায় কি আছে, কিভাবে কি কাজ করতেছে। তো মানুষের অ্যানাটমি তুমি তো বুঝলে মানুষের রোগ সম্পর্কে জানতে পারবা। আবার তুমি যদি ডিজিজ আইডেন্টিফাই করতে চাও, DISEASE, ডিজিজ আইডেন্টিফাই মানে রোগ সংক্রান্ত, রোগ শনাক্ত করে রোগের ট্রিটমেন্ট করতে চাও, RX ট্রিটমেন্ট করতে চাও, তাহলে অবভিয়াসলি তোমার মানুষের অ্যানাটমি ভালো বুঝতে হবে। অ্যানাটমি জিনিসটা ইম্পর্টেন্ট। অঙ্গ সংস্থান বিদ্যা, বাংলায় যাকে আমরা বলি অঙ্গ সংস্থান বিদ্যা, তার মানে দেহের কোন জায়গায় কি আছে তুমি মানুষের ক্ষেত্রে শিখলা, শিখে সেটা রোগ জানলা, রোগের ট্রিটমেন্ট জানলা, প্রতিকার জানলা। কিন্তু এখন তুমি যদি ব্যাকটেরিয়ার জন্য সেই জিনিসটা শিখো, তাহলে তোমার ব্যাকটেরিয়ার দেহের স্ট্রাকচার বুঝতে হবে। তুমি ধরো ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছ, তো তুমি খাচ্ছ কিভাবে কি হচ্ছে, কি করতেছে না করতেছে, এটা তো তুমি আর জানলা না। তাহলে তুমি এখন অ্যান্টিবায়োটিকটা খাচ্ছ, অ্যান্টিবায়োটিক তোমার দেহে কিভাবে কাজ করতেছে সেটা তুমি জানলা না। তো এখন তুমি যে অ্যান্টিবায়োটিকের কাজটা বোঝার জন্য, জাস্ট অনলি ফাংশন বা মেকানিজমটা বোঝার জন্য, এই মেকানিজমটা বোঝার জন্য কিভাবে কাজ করতেছে, তোমার আগে অ্যান্টিবায়োটিক যার উপর কাজ করে তার গঠন বুঝতে হবে। আর তার গঠন মানে হচ্ছে তার অ্যানাটমি, মানে ব্যাকটেরিয়ার অ্যানাটমি বুঝতে হবে। অ্যানাটমি বুঝবা, দেন ব্যাকটেরিয়া কিভাবে অ্যান্টিবায়োটিক ওষুধটা কিভাবে ব্যাকটেরিয়ার উপর কাজ করে সেটা তুমি ইজিলি ক্লিয়ার আইডিয়া করে ফেলতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে এই জিনিসটি আমরা এখন আলোচনা করি। আমি এখানে অনেক কিছু লিখছি, এখানের মধ্যে পেপটিডোগ্লাইকান আর মিউকোপলিস্যাকারাইড দুটো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। স্যাকারাইড ওয়ার্ডটা আসছে, স্যাকারাইড মানে কি কোর্স রসায়ন যারা করছো তারা নিশ্চয়ই পারবা। পেপটিডোগ্লাইকান খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এটা আমি ব্যাখ্যা দিব, ওয়ার্ড মিনিং বলবো। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ন, তিনটা টার্ম লিখলাম, ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ন, ঠিক না? একটা অন, একটা একটা আম। তাহলে সাফিক্সে তিনটা জিনিস অ্যাড হয়েছে, অন, আম, তিনটা জিনিসের মিনিং কি? নর্মালি আমরা সাধারণত বলি ব্যাকটেরিয়া, তার মানে এর সাথে এর মিল পাওয়া যায়। বাট এই দুইটা তাহলে কেন লিখলাম, এটার অ্যানালাইসিসটা আমাদের জানতে হবে। ওকে, আসি। এই যারা যারা জয়েন হয়েছে ঠিকঠাক ভাবে দেখা যায়, ঠিকঠাক ভাবে দেখা যায় তো না? মোটামুটি দেখা যায় আশা করি। আচ্ছা, আর যারা লাইভে আছেন বা এই ক্লাসটা রেকর্ড করবেন তাদেরকে আমি বলে দিচ্ছি যে আমি এখন থেকে প্রত্যেকটা টপিকের উপর এক্সাম নিব। প্রতিটা টপিকের উপর এক্সাম নিব। আর আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য কোশ্চেন বানাচ্ছি, কোশ্চেন প্যাটার্ন রেডি করতেছি এবার অ্যাডমিশন ব্যাচের জন্য। সো সে অ্যাডমিশন ব্যাচের জন্য যে কোশ্চেনগুলো রেডি করবো সেগুলো তোমাদেরকে দিও, তোমাদের এক্সাম নিব টপিক ওয়াইজ, তোমাদের যদি মিল থাকে আর কি। যেমন ধরো অ্যাডমিশনের জন্য সব কোশ্চেনই আমার বানাতে হবে, তাহলে যদি আমি সব কোশ্চেন বানাই
তাহলে ধরো তোমাদের পরীক্ষা নিচ্ছি ধরো ভাইরাস থেকে, সো ভাইরাস থেকে 30টা অবজেক্টিভ, তুমি সেই 30টা অবজেক্টিভ পড়ে পরীক্ষা দিয়ে দিবা। পরীক্ষা দাও, পরীক্ষা মানে নিজেকে একটা যাচাই করা, তুমি নিজেকে সেলফ অ্যানালাইসিস করতে পারতেছো। সেলফ অ্যানালাইসিস দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আওয়ার এইচএসসি লাইফ। আমাদের এইচএসসি জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি পরীক্ষা দিবা, খারাপ করবা, আবার পরীক্ষা দিবা, আবার খারাপ করবা, খারাপ করতে 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 ভালোর দিকে যাবা, ঠিক আছে না? তাহলে খারাপ করো, অসুবিধা নেই, করতে করতে ভালোর দিকে যাও। ক্লিয়ার? আচ্ছা, আর যারা পরীক্ষা দিচ্ছ না তারা নিজেদের সাথে নিজেরাই অন্যায় করে ফেলতেছ। আমার কিছুই করার নেই, কারণ আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি কোয়েশ্চেন করতেছি, আমি পরীক্ষাও নিব কন্টিনিউয়াসলি। এখন থেকে প্রসেসটা চলবে, যে টপিক পড়াবো ওই টপিকের উপর পরীক্ষা নিয়ে ফেলবো ধুমধাম। সিকিউ এমসিকিউ, মাঝে মাঝে হয়তো সিকিউ, মাঝে মাঝে হয়তো এমসিকিউ, বাট কম্বিনেশন থাকবে বেশিরভাগ ক্ষেত্রে সৃজনশীল প্লাস অবজেক্টিভ, ঠিক না? যেহেতু তোমাদের সিকিউ এমসিকিউ বোর্ড পরীক্ষা হবে, তাহলে দুটোর কম্বিনেশন থাকাটা জরুরি। বেশিরভাগ কোশ্চেনে কম্বিনেশন থাকবে। এখন পর্যন্ত যা পরীক্ষা দিছো সবগুলোতে কম্বাইন্ড পরীক্ষাই দিছো, বাট তোমাদের এই যখন আমি ধরো ব্যাকটেরিয়াটা শেষ করব, ব্যাকটেরিয়ার উপর একটা এক্সাম হয়ে যাবে একদিনে, আবার ধরো আমি ভাইরাসটা শেষ করব, ভাইরাসের উপর একটা এক্সাম হয়ে যাবে, দেন পুরো চ্যাপ্টার মানে অণুজীবের উপর একটা চ্যাপ্টার ফাইনাল হবে। ওই চ্যাপ্টার ফাইনালে তোমার ব্যাকটেরিয়া, ভাইরাস, ম্যালেরিয়া 3টা টপিক থেকে কোশ্চেন থাকবে, 3টা টপিক থেকে তোমাকে আনসার করতে হবে, ঠিক না? তাহলে এরকম করে করে আস্তে আস্তে যদি আমরা ধাপান্তরে আগাই, যারা পড়তেছো তাদের পড়ালেখার গতিটা থাকবে। অনলাইন বেস প্ল্যাটফর্মটাই আসলে খুব খারাপ প্ল্যাটফর্ম, মানে এখানে পড়ালেখা হয় না, অলসতামি হয়। সো তুমি যদি পরীক্ষা দাও, তোমার উপর অন্তত নিজের উপর একটু কনফিডেন্সটা গ্রো হবে। সে যাই হোক, আমি এখনো মূল ক্লাস শুরু করি নাই। যারা রিপিট দিতে বলতেছেন, রিপিটেশন মনে হয় না খুব প্রয়োজন হবে, কারণ আমি বেসিক ক্লাসটা এখনো শুরু করি নাই। মূল ক্লাস এখন শুরু হবে। আজকে আমাদের টপিক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া শুরু আজকের ক্লাস থেকে। আমি আজকে জাস্ট ব্যাকটেরিয়ার অ্যানাটমিটা দেখাবো, কিভাবে ব্যাকটেরিয়া গঠিত হয়, ব্যাকটেরিয়ার গঠনটা কেমন, জাস্ট এইটাই। তুমি যদি চিত্র সহ বর্ণনা পড়তে পারো বা বুঝতে পারো, মোর দেন ইনাফ, তুমি ব্যাকটেরিয়ার টপিক ভালো পারবা। একদম শুরুর পেজ থেকে পড়ার কোনো প্রয়োজন নেই। বইয়ে শুরুর পেজ থেকে লিখে, তাই বলে তোমাকে যে শুরুর পেজ থেকে পড়তে হবে এমন কোনো কথা না। তুমি আগে যে জিনিসটা জানার দরকার সেটা জানো, পরেরটা আগে শিখিও না। সিরিয়াল মেনটেন করে পড়ালেখা করবা, ঠিক না? আসি তাহলে আমরা এখন এখানে 3টা ওয়ার্ড পাচ্ছি। একটা হচ্ছে যে তোমাকে বললো ওনারা ব্যাকটেরিয়ন, একটা তোমাকে বললো ব্যাকটেরিয়াম, একটা বললো ব্যাকটেরিয়া, এটার সাথে আবার এটারও মিল আছে, টপিক ব্যাকটেরিয়া। তো এখানে 2টা ওয়ার্ড আছে, পেপটিডোগ্লাইকান, মিউকোপলিস্যাকারাইড। এই দুটো আমি একটু পরে আলোচনা করি, আগে এই জিনিসগুলো আলোচনা করি। দেখো নামের শেষে সাফিক্সে একটু চেঞ্জ হয়, ব্যাকটেরিয়াম নামের শেষে আমটা আছে, আর এখানে ব্যাকটেরিয়া, রিয়া নামের শেষে ইয়া আই এ আছে, এখানে ব্যাকটেরিয়ন নামের শেষে আই ও এন আছে। আচ্ছা, তাহলে এই 3টে জিনিস দ্বারা কি বোঝানো হয়? এই ওয়ার্ডটার মিনিংটা হলো রড শেপ, বা তুমি যদি বলো এটাকে বাংলায় যদি বলি দণ্ড আকৃতি। পৃথিবীতে যখন প্রথম ব্যাকটেরিয়াটা আবিষ্কার হয়েছিল, তখন সেই ব্যাকটেরিয়াটা এরকম দণ্ডাকৃতির একটা ব্যাকটেরিয়া ছিল। যখন প্রথম ব্যাকটেরিয়াটা আবিষ্কার হয়েছিল এই পৃথিবীতে, সেটা দণ্ডাকৃতির একটা ব্যাকটেরিয়া ছিল, ঠিক আছে? কিন্তু ব্যাকটেরিয়া মূলত 2টা শেপে থাকতে পারে। ব্যাকটেরিয়া মূলত 2টা শেপে থাকতে পারে, 2 শেপ, 2টা শেপে থাকতে পারে। একটা শেপ হলো রড শেপ, দণ্ডাকৃতি, একটা শেপ হলো রাউন্ড শেপ, গোলাকৃতি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে রড শেপ ব্যাকটেরিয়া, রাউন্ড শেপ ব্যাকটেরিয়া, রড শেপ ব্যাকটেরিয়াগুলোর কমন নাম দিই আমরা বেসিলাই বা বেসিলাস, একই কথা। বেসিলাস সিঙ্গেল মানে সিঙ্গুলার ফর্ম, বেসিলাই প্লুরাল ফর্ম, একবচন বহুবচন। আর রাউন্ড শেপ যদি আমরা বলি, তাহলে তাদেরকে আমরা কমনলি নাম দিই কক্কাই বা কক্কাস। কক্কাইটা বহুবচন প্লুরাল, কক্কাইটা একবচন সিঙ্গুলার। তাহলে 2টা টার্ম তুমি পেয়ে গেলা। একটা হলো বেসিলাই, যারা রড শেপ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে,
রড শেপটা কেমন এটা দেখাইলাম। তাহলে রাউন্ড শেপটা, রাউন্ড গোলাকৃতির একটা ব্যাকটেরিয়া ধরো এরকম। আবার ব্যাকটেরিয়ার দেহেও একটা গোল জিনিস থাকে, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তাহলে এই রাউন্ড শেপ ব্যাকটেরিয়া যাদের কমন নাম হচ্ছে যে কক্কাই, যেমন একটা ব্যাকটেরিয়ার নাম আমি যদি তোমাকে দেখাই, অনেকগুলো ব্যাকটেরিয়ার নাম আছে, গণহারে ব্যাকটেরিয়ার নাম আছে, তো এতগুলো তো দরকার নাই আমাদের, আমরা কয়েকটা শুধু দেখি। যেমন স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস এই ব্যাকটেরিয়াটা আমাদের ত্বকে থাকে। এটা একটা ভালো উপকারী ব্যাকটেরিয়া আমাদের ত্বকের জন্য। ত্বকে থাকে, আমাদের ত্বকে, স্কিনে থাকে। এই যে দেখো নামের শেষে কক্কাই আছে না, তার মানে এই ব্যাকটেরিয়াটা গোল আকৃতি। কি আকৃতি? গোলাকৃতির ব্যাকটেরিয়া, ঠিক আছে না? আচ্ছা, আবার তোমাকে যদি আমি বলি বেসিলাস দিয়ে, বেসিলাস যেসব শেপের ব্যাকটেরিয়াগুলা, বেসিলাস যেসব শেপের ব্যাকটেরিয়াগুলা তারা দণ্ড আকৃতি, মানে লম্বা। তো যে প্রথম বিজ্ঞানী এটা দেখছেন, প্রথম দেখছিলেন অ্যান্টনি ভন লিউয়েনহুক। আমি শুধু ওনার ডাক নামটাই লিখি, ডাক নামটাই বিশাল বড়, লিউয়েনহুক। এই মজার ব্যাপার হইল লিউয়েনহুক একটু কম্বিনেশন করি, লিউয়েনহুক নামে শেষে আছে হুক। আবার আরেকজন বিজ্ঞানী আছে, তোমরা নাম জানো কি না আমি জানি না, তবে তোমাদেরকে পড়ানো হয়েছিল রবার্ট হুক। এই দুই হুক নামের শেষে ক আছে, এই দুই হুক আবিষ্কার করছেন মূলত কোষ, নামের শেষে ক আছে, কোষ আবিষ্কার করছেন, ঠিক না? আগে আবিষ্কার করছেন এই হুক, রবার্ট হুক 1665। সেই কোষটা ছিল মৃত। পরবর্তীতে আবিষ্কার করছেন লিউয়েনহুক, তার নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্র উনি দেখছেন একটা জীবিত কোষ। তো উনি আবিষ্কার করছেন 1674 সালে। আর উনি ব্যাকটেরিয়াটা আবিষ্কার করছেন, আর উনি ব্যাকটেরিয়া আবিষ্কার করছেন 1675 সালে বৃষ্টির পানিতে। যাই হোক, আবিষ্কার আজকে আমি এত কিছু ডিটেলসে বলবো না, আমি আজকে জাস্ট ব্যাকটেরিয়ার অ্যানাটমিটা দেখাবো, একটু খেয়াল করেন। তাহলে যে লিউয়েনহুকের নাম নিয়ে কয়েকটা মেডিকেল অ্যাডমিশন। 1 নাম্বার সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক, 2 নাম্বার জীবিত কোষের আবিষ্কারক 1674, 3 নাম্বার ব্যাকটেরিয়ার আবিষ্কারক 1675, এই জন্য তাকে ব্যাকটেরিওলজির জনকও বলা হয়। 4 নাম্বার অবজেক্টিভ। কয়টা অবজেক্টিভ বললাম? 4টা অবজেক্টিভ। দেখি একটু বলেন। 1 নাম্বার লিউয়েনহুক সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক, 2 নাম্বার লিউয়েনহুক জীবিত কোষের আবিষ্কারক, 3 নাম্বার লিউয়েনহুক ব্যাকটেরিয়ার আবিষ্কারক, 4 নাম্বার লিউয়েনহুক ব্যাকটেরিওলজির জনক। 4টা অবজেক্টিভ মনে থাকবে? এই 4টা মেডিকেল এডমিশনের জন্য কম্বাইন্ডলি শিখে ফেলেন। দেখি কমেন্টে বলেন, কমেন্টে জানান এই 4টা অবজেক্টিভ একসাথে বলেন, একই সাথে 4টা অবজেক্টিভ বলো দেখি। আজানটা শেষ হোক, এর ফাঁকে একই সাথে 4টা অবজেক্টিভ বলো। আর এখানে আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক, এর ফাঁকে আমি তোমরা ব্যাকটেরিয়ার এই 4টা অবজেক্টিভ একটু কম্বাইন্ডলি সিরিয়ালি বলো। কি বললাম? 1 নাম্বারে লিউয়েনহুক কোষ আবিষ্কার করছে। লিউয়েনহুক নিজের আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্র, সরল অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র 2 ধরনের, সরল, জটিল। জটিলটা পর আবিষ্কার হয়েছে। সরল যে অণুবীক্ষণ যন্ত্রটার আবিষ্কারক লিউয়েনহুক, উনি নিজের আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রে কোষও দেখছে, ব্যাকটেরিয়াও দেখছে। তাহলে 1 নাম্বার সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক, 2 নাম্বার কোষের আবিষ্কারক। কেমন কোষ? জীবিত কোষের আবিষ্কারক, আবিষ্কার 1674। 3 নাম্বার ব্যাকটেরিয়ার আবিষ্কারক 1675 সালে। 4 নাম্বার উনি ব্যাকটেরিওলজির জনক, মানে ব্যাকটেরিওলজির জনক। এই 4টা। দেখি মনে পারবেন দেখি বলেন তো, কে পারবা না এই 4টা টার্ম? হুক দিয়ে কোশ্চেন আসবে তোমাদের, হুক দিয়ে কোশ্চেন আসবে, এই লিউয়েনহুকের নাম দিয়ে কোশ্চেন আসবে।
ব্যাকটেরিয়ার সাথে কোষের কম্বিনেশন দেখাইলাম। ভেরি গুড ইসরাত ইশার। ইসরাত ইশার একটা অ্যাড করে নিবা, ব্যাকটেরিওলজির জনক, মানে লজি মানে জ্ঞান, ব্যাকটেরিয়া নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি ব্যাকটেরিওলজি। সে ব্যাকটেরিওলজির জনক বলা হচ্ছে, জনক মানে প্রথম আবিষ্কারক লিউয়েনহুক, কারণ তিনি প্রথম ব্যাকটেরিয়া দেখছে। ক্লিয়ার? আচ্ছা মার্জানা মেহেরিম, ভেরি গুড, ওকে, পারবা আশা করি ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমি একটু মুছি। তাহলে ব্যাকটেরিয়ন ওয়ার্ডটা মানে রড শেপ, সর্বপ্রথম লিউয়েনহুক রড শেপ ব্যাকটেরিয়াটাই দেখছে, ওজন্য উনি এটার নাম দিছেন ব্যাকটেরিয়ন। ঠিক আছে? লিউয়েনহুক ব্যাকটেরিয়ার আরেকটা নাম দিছেন এনিমাল কিউল, মানে ক্ষুদ্র প্রাণী। ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক একটা জীব। কেমন একটা জীব? আণুবীক্ষণিক, মানে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আণুবীক্ষণিক একটা জীব। 0.2 থেকে 5 মাইক্রোমিটার এর লেন্থ। আচ্ছা তাহলে এই যে আমরা ব্যাকটেরিয়া পড়লাম, ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব, লিউয়েনহুক ব্যাকটেরিয়ার আরেকটা নাম দিয়েছেন অ্যানিমাল কিউল। অ্যানিমাল কিউল, অ্যানিমাল মানে তো প্রাণী, কিউল ওয়ার্ডটা দ্বারা ক্ষুদ্র বোঝাচ্ছে, মানে অনেক আণুবীক্ষণিক, অতি সূক্ষ্ম। এটাকে তোমার অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায়নি। আর এটা 0.2 থেকে 5 মাইক্রোমিটার অনলি। তাহলে এই যে আমাদের ব্যাকটেরিয়ার আবিষ্কার, এই আবিষ্কারের ক্ষেত্রে তোমার অনেকগুলো টার্ম চলে আসে, ব্যাকটেরিয়ার গঠনটা, ব্যাকটেরিয়ার আকৃতিটা, ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক, ব্যাকটেরিয়া আদি প্রাণী। কোন পর্বের প্রাণী? মনেরা পর্বের প্রাণী। মনেরা পর্ব পৃথিবীর সবচেয়ে আদি পর্ব, ব্যাকটেরিয়ার পর্ব, ঠিক না? আচ্ছা এরপরেও ব্যাকটেরিয়ার কিছু প্রজাতি কিন্তু আসছে, প্রোটিস্টা রাজ্যে কিন্তু ব্যাকটেরিয়ার কিছু প্রজাতি আসছে। আমি হিস্ট্রি নিয়ে এখন আলোচনা করব না, আমি এখন শুধুমাত্র গঠনটা দেখাবো। তাহলে এতটুক পর্যন্ত আশা করি বুঝা গেছে। আমি এই জিনিসগুলো মুছি। আচ্ছা এখানে আরেকটা টার্ম বলে দিই, ব্যাকটেরিয়ন তো বুঝছি, এবার বুঝি ব্যাকটেরিয়াম আর ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াম কোনো কিছুর নামের শেষে নাম প্লাস আম, দিস ইজ সিঙ্গুলার। এটা মনে রাখো, নাম প্লাস আই এ ইয়া, দিস ইজ প্লুরাল ফর্ম, বহুবচন, একবচন বহুবচন। এটা তোমাদের মেডিকেল অ্যাডমিশন আসে, এখান থেকে মেডিকেল অ্যাডমিশন একটা কোশ্চেন পড়াবো। তার আগে বুঝো, কোনো কিছুর নাম ব্যাকটেরিয়া প্লাস আম, নাম প্লাস আম সিঙ্গুলার, নামের সাথে যদি আম বসে সেটা সিঙ্গুলার। নাম প্লাস ইয়া, নাম ব্যাকটেরিয়া প্লাস ইয়া ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া রিয়া, সবার নামের শেষে যদি রিয়া, রিয়া না আসলে এখানে ব্যাকটেরিয়ার জন্য না রিয়া হইলো, এমনি নামের শেষে যদি ইয়া থাকে আই এ, তাহলে সেটা হবে প্লুরাল ফর্ম। যেমন ডেটাম, তথ্য সিঙ্গুলার, ডেটা। তাহলে এখানে ইয়া নাই, এখানে নামের শেষে আ আছে, কিন্তু ঠিকই আমাদের আম আছে। তো সবসময় যে ইয়া হবে এমন কোনো কথা না, প্রাণীর ক্ষেত্রে হয় ইয়া। তবে তোমার এই টার্মটা, তুমি যদি এই টার্মটা সব জায়গায় মিল নাও পাইতে পারো, তাহলে এটা বাদ দাও, সিঙ্গুলারটা কাউন্ট করে ফেললেই হয়।
সিঙ্গুলারটা কাউন্ট করো, নাম প্লাস আম, সিঙ্গুলার ফর্ম। যেমন ডেটাম সিঙ্গুলার ফর্ম, কিন্তু ডেটা প্লুরাল ফর্ম। আচ্ছা, তাহলে তোমাদেরকে যদি একটা টার্ম বুঝাই, তো সিঙ্গুলার মানে একটা ব্যাকটেরিয়া, প্লুরাল মানে অনেকগুলা ব্যাকটেরিয়া। যেমন এখানে আমি বুঝাচ্ছি অনেকগুলা ব্যাকটেরিয়া একসাথে, অনেকগুলা ব্যাকটেরিয়া। তো অনেকগুলা ব্যাকটেরিয়া যদি আমরা দেখাই, আমরা দেখাতে পারি একটা পাত্রের মধ্যে অনেকগুলা ব্যাকটেরিয়া একসাথে বসে আছে, অনেকগুলো ব্যাকটেরিয়া, ঠিক আছে? আচ্ছা, তো আসো আমরা এই জিনিসগুলো মুছি। আমরা এইবার আরেকটু সামনে আগাই। আসি, হ্যাঁ। আচ্ছা, তাহলে কিছু ইংলিশ আমরা পড়লাম না। এই ইংলিশটা কি বুঝতে পারছো? যারা ইংলিশটা পড়লা তারা ইংলিশটা বুঝতে পারছো? ভেরি গুড। একজন বলছে রড আর রাউন্ড শেপটা বুঝাই দেন। তেমন একটা খুব বেশি আইডেন্টিফাইং পয়েন্ট রড আর রাউন্ড শেপে নাই। ব্যাকটেরিয়ার দুইটা শেপ থাকে, এ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত ব্যাকটেরিয়াদের দুইটা আকৃতি দেখা গেছে। এক নাম্বার আকৃতি হলো কিছু ব্যাকটেরিয়া রড আকৃতির হতে পারে, রড বলতে লম্বা আকৃতির আর কি, দেখতে লম্বাটে। তুমি অনুবীক্ষণ যন্ত্রে দেখলে কিছু ব্যাকটেরিয়া এরকম, ধরো একটা স্লাইড নিলা, এটা একটা স্লাইড, এই স্লাইডের মধ্যে কিছু ব্যাকটেরিয়া দেখবা, ধরো তুমি এখানে একটা স্লাইড নিলা, এটা একটা গোল স্লাইড, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছো, ফোকাস করে দেখতেছো, তুমি দেখবে কিছু ব্যাকটেরিয়া এরকম, তুমি দেখবা কিছু ব্যাকটেরিয়া এরকম গোল গোল হয়ে একসাথে বসে আছে। যেগুলো লম্বা হয়ে বসে আছে মানে লম্বা আকৃতির, এগুলোকে আমরা বলি রড, ব্যাকটেরিয়ার রড শেপ। আর এই রড শেপ ব্যাকটেরিয়ার নামগুলোই হচ্ছে বেসিলাই। আর যদি তুমি গোলাকৃতির ব্যাকটেরিয়া দেখো, গোলাকৃতির ব্যাকটেরিয়াগুলো রাউন্ড শেপ, রাউন্ড শেপ ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলি কক্কাই। কক্কাইকে আমরা কক্কাসও বলতে পারি, বেসিলাইকে আমরা বেসিলাসও বলতে পারি। কক্কাস, কক্কাস মানে সিঙ্গেল, সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্ম। আর কক্কাই মানে সেটা প্লুরাল ফর্ম। এটাকে বেসিলাসও বলতে পারো, বেসিলাস, বেসিলাস সিঙ্গুলার, বেসিলাই প্লুরাল ফর্ম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে আমাদের কক্কাই আর বেসিলাই নিয়ে আলোচনা। এরপর আমরা সামনের দিকে আগাই, দেখি একটু খেয়াল করব। আমরা যখন ব্যাকটেরিয়া আলোচনা করব তখন ব্যাকটেরিয়ার গায়ের মধ্যে কিছু জিনিস আমাদের দেখতে পাওয়া যাবে। তাহলে আমরা একটু ব্যাকটেরিয়ার চিত্রটা আঁকি, সচ্চিত্র আঁকি। চিত্র না আঁকলে আমরা ব্যাকটেরিয়ার কিছু জিনিস বুঝবো না। দেখি, দেখো, বলো আমাকে, কেউ একজন আমাকে বলো। আমি দুটো শব্দ লিখি, এটা মেডিকেল অ্যাডমিশন 2016 সালে আসছে। এ জেন ডাম আর এ জেন দা। ইংলিশ শিখাচ্ছি আজকে, মেডিকেল অ্যাডমিশন ইংলিশ, মেডিকেল অ্যাডমিশন ব্যাচ শুরু করবো তো ইনশাআল্লাহ সামনে। মেডিকেল অ্যাডমিশন অনেক কিছু তোমাদেরকে শিখাবো এখন, ঠিক আছে? যেমন এজেন্ডাম, এজেন্ডা। দেখি বলেন কমেন্টে কে কে পারবেন এজেন্ডাম, এজেন্ডা এটা কোন ফর্ম, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এখানে কোনটা এক বচন কোনটা বহু বচন, দেখি বলেন। আমি একটা কলম নিয়ে আসি, এর আগে কলম এখানে কালি শেষ। পারছেন আপনারা?
নামের শেষে যদি আম থাকে, নামের শেষে যদি থাকে আম, নামের শেষে যদি থাকে আম, তাহলে সেটা হবে সিঙ্গুলার। আর নামের শেষে যদি থাকে আটা দরকার নাই, বাকিটা প্লুরাল, বাকিটা আমটা প্লুরাল। আল্লাহ কি মার্কার রে এটা, বাকিটা আমটা প্লুরাল। বুঝে গেছে? আচ্ছা, তাহলে এজেন্ডাম সিঙ্গুলার, এজেন্ডা প্লুরাল। আরেকটা ইংলিশ দেখাবো। রোগের ইংরেজি কি দেখি বলো তো কেউ? রোগের ইংরেজি কি? রোগের ইংরেজি রোগ, রোগ বলেন তো একটু। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখি একটু রোগ দিই, কিছু জিনিস শিখাই। ডিস, ইয়েস। আচ্ছা, রোগের ইংরেজি ডিজিজ। আমরা সবাই জানি, আমরা রোগকে বলি কি? ডিজিজ। এবার একটু ব্যাখ্যায় আসি। এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে যে EASE, এই EASE এটার উচ্চারণ হলো ইয়েস, সঠিক উচ্চারণ ইয়েস। দিস ইজ নাউন ফর্ম, নাউন। দিস ইজ দি নাউন ফর্ম অফ, দিস ইজ দি নাউন ফর্ম অফ ইজি। ইজি ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফর্ম। সো এই নাউনটা এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতেছে, মডিফাই করতেছে। আচ্ছা, তো ইজ পাইলাম। ইজ ওয়ার্ডটা ইজি এর নাউন ফর্ম। ইজি মানে তো আমরা সবাই জানি সহজ। ইজি মানে আমরা সবাই কি জানি? সহজ। ইজি মানেই সহজ। আচ্ছা, ভালো কথা। এবার আসি, ডিজ মানে কি? কোনো কিছুর আগে যদি ডিজ থাকে, ডিজ মানে না, ডিজ মানে না, এটা একটা প্রেফিক্স, এটা একটা প্রেফিক্স মানে উপসর্গ। প্রেফিক্স মানে এটা হলো একটা উপসর্গ। ডিজ মানে না। আর এটা বলতেছে সহজ, তার মানে কোনো সহজ জিনিস না ডিজিজটা। তাহলে ডিজিজটা কঠিন একটা জিনিস বা কষ্টকর একটা জিনিস, কষ্টদায়ক একটা জিনিস। তাহলে রোগ কি কষ্ট দেয় না? দেয় তো। তাহলে ডিজিজের ফুল মিনিং দাঁড়ায় রোগ। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? বুঝছো এতটুকু? এই ইংলিশটা বুঝছো? কোনটা নাউন ফর্ম, কোনটা অ্যাডজেক্টিভ ফর্ম, এগুলো পরীক্ষায় আসে। পরীক্ষায় নাউন ফর্মগুলো আসে। সেপারেট প্রোনাউন্সিয়েশন, সেপারেট, সেপারেট প্রোনাউন্সিয়েশন, SEPARAT, সেপারেট মানে আলাদা করে দেওয়া। আচ্ছা, লেফটেন্যান্ট প্রোনাউন্সিয়েশন, লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট প্রোনাউন্সিয়েশন কি মার্কার দিলে ওইগুলা? লেফটেন্যান্ট প্রোনাউন্সিয়েশন, লেফটেন্যান্ট প্রোনাউন্সিয়েশন এটা বানান, এটা স্পেলিংটা যদি আমি বলি, লেফটেন্যান্টেরটা কিভাবে মনে রাখবো? লেফটেন্যান্টেরটা মনে রাখার শর্ট ট্রিক্স, লেফটেন্যান্টটা মনে রাখার শর্ট ট্রিক্স দেখি একটু। দেখেন,
লাই, লাই মানে মিথ্যা, তাহলে মিথ্যা ইউ। আমরা মেসেঞ্জারে লিখি না, মেসেঞ্জারে কিন্তু এ পুরো ইউ লিখি না, আমরা লিখি শুধু ইউ আর মাই ডার্লিং। হ্যাঁ, এটা লেখে মেসেঞ্জারে, গণহারে সবগুলো এটা লেখে। হ্যাঁ, তাহলে এই যে এখানে এই জিনিসটা ইউ আর মাই ডার্লিং, তো দেখো ইউ আর মাই ডার্লিং কত শর্টকাট, কত শর্টকাট লিখলো। ঠিক সেম ভাবে এখানে দেখো লেফটেন্যান্টে, তাহলে তুমি কি শিখতেছো? লেফটেন্যান্ট মানে মিথ্যা, ইউ মানে তুমি, মেসেঞ্জারের ইউ, TEN 10, 10 মানে 10, এন্ট, এন্ট মানে পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া। এ বানানটা তোমার মেডিকেল অ্যাডমিশন 2015, 16, 13, 14 দুইটা টার্মে আসছে। এ বুঝছেন কিছু? আচ্ছা, এখানে অনেকে বললো অনেকের আটকাচ্ছে, আমার এখানে ফুললি ক্লিয়ার, ফুললি ক্লিয়ার, আমার এখানে কোনো ধরনের প্রবলেমই হচ্ছে না। আমার এখানে ক্লিয়ার মানে তোমাদের ওখানেও ক্লিয়ার থাকার কথা, আটকানোর সাধারণত কথা না। এই তো আমি এখনো দেখতেছি কথা স্পষ্টভাবে সবগুলো আসতেছে। তাহলে তুমি একটু নেটটা অফ করো, আবার অন করো। আমার মনে হচ্ছে আমার ফুল ক্লিয়ার, আমার কোনো ধরনের প্রবলেম হচ্ছে না এখানে, আমার মোটামুটি একদম ফুললি ক্লিয়ার চলতেছে। তাহলে আমরা একটু যদি দেখি, এখন বানান দেখতেছিলাম, বানানের মধ্যে লেফটেন্যান্ট বানানটা শেখার সহজ উপায় দেখলাম যে লেফটেন্যান্ট বানানটা এমন, বাট এখানে লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট এফটা চলে আসে না, এফ, কিন্তু এখানে দেখো স্পেলিংয়ে কোনো এফ নাই। তার মানে এই বানানটা শেখার শর্ট ট্রিক্স কি? এই বানানটা শেখার শর্ট ট্রিক্সটা হলো, তোমার বানানটাকে লিখলাম, দেন আমি একটু পড়ি। লাই, লাই মানে মিথ্যা, ইউ মানে তুমি, TEN 10 মানে 10, ANT, এন মানে পিঁপড়া। এটাই লেফটেন্যান্ট বানান। শিখবা কিভাবে? মিথ্যা তুমি 10 পিঁপড়া। এখানে তুমিটা মেসেঞ্জারের তুমি, ইউ, নট দিস ইউ, এটা না, এটা মেসেঞ্জারের ইউ, ইউ যেভাবে আমরা মেসেঞ্জারে লিখি আর কি, ইউ আর মাই ডার্লিং। বুঝে গেছে? বুঝছেন? আচ্ছা, যাই হোক, তো এগুলো হচ্ছে যে অ্যাডমিশনের কিছু পড়া। এরকম ইংলিশ অনেকগুলো শিখতে হয় তোমাদের, ইংলিশ অ্যাডমিশনে আসবে অনেকগুলো, সেগুলো আপনাদেরকে জানতে হবে। তা আমরা আপাতত এখন চলে যাই আমাদের পড়াই ব্যাকটেরিয়ার চিত্রটা দেখব। পেপটিডোগ্লাইকানটা রাখছি, এটা থাক এখানে, আস্তে আস্তে করে সামনের দিকে আগাই আমরা। দেখি ব্যাকটেরিয়ার সচিত্রটা একটু আঁকবো। একটু করে ব্যাকটেরিয়ার চিত্রটা যদি আমরা আঁকি, তাহলে আমরা একটু খেয়াল করব। এটা হচ্ছে আমি ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন, না সরি, সেল ওয়াল আঁকতেছি। ব্যাকটেরিয়াতে কিন্তু সেল ওয়াল আছে, মানে কোষ প্রাচীর আছে। ব্যাকটেরিয়াতে সেল ওয়াল মানে কোষ প্রাচীর আছে, কিন্তু অনেকের জন্য ব্যাকটেরিয়াকে উদ্ভিদের সাথে তুলনা করে, মানে বলে ব্যাকটেরিয়া হলো উদ্ভিদ। ঠিক আছে, কিছু কিছু ব্যাকটেরিয়া আবার উদ্ভিদও। একটা ব্যাকটেরিয়া আছে সায়ানো ব্যাকটেরিয়া, সে কিন্তু উদ্ভিদ, মূলত উদ্ভিদ, তাকে এখন আর ব্যাকটেরিয়াতে ফালানো হয় না। তাহলে এই যে ব্যাকটেরিয়া, এটা আমি আঁকলাম ব্যাকটেরিয়ার
সেল ওয়াল ধরে রাখলাম। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা ব্যাকটেরিয়া সেল ওয়ালের ভেতরে একটা জিনিস আঁকবো, যেটাকে আমরা বলবো ব্যাকটেরিয়া সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। আচ্ছা, তাহলে এই যে এটাকে আমরা বলতেছি ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি। নীল কালারেরটা ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি। ফুল এঁকে দিলাম। হ্যাঁ, আমি কিভাবে চিত্রটা আঁকতেছি, একটু চিত্রটা আমার থেকে আঁকা শিখবেন, পরীক্ষা এগুলো থাকবে। কোষ প্রাচীর আঁকলাম, কোষ ঝিল্লি আঁকলাম, দুটো উপাদান আমি এঁকে ফেলছি। আচ্ছা, কোষ ঝিল্লির ভিতরে অনেকগুলো উপাদান আছে, অনেক কিছুই আছে, ওটা আঁকবো পরে। ওটা আঁকার আগে আমি একটু করে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। এই যে কোষ প্রাচীরটা আঁকছি না, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে সেল ওয়াল বা আমরা বলি কোষ প্রাচীর। আচ্ছা, আর এটাকে আমি বললাম প্লাজমা মেমব্রেন, বা আমি যদি বাংলায় বলি ওকে, এটা যদি আমি বলি এটা হবে কোষ প্রাচীর না, এটা হবে কোষ ঝিল্লি। আচ্ছা, ভালো কথা। এই যে কোষ প্রাচীর নিয়ে স্পেশাল কিছু কথা আছে, এগুলো একটু আগে বলি, তারপরে সামনের দিকে আগাবো। একটু করে দেখাই, ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের যেটা প্রধান উপাদান, মেইন সাবস্টেন্স, মূলত যেটা কোষ প্রাচীরে থাকে সেটাকে আমরা বলি পেপটিডোগ্লাইকান, কোষ প্রাচীরের প্রধান উপাদান। আর কোষ ঝিল্লি ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। ফসফোলিপিড বাইলেয়ার মনে আছে তো? ফসফোলিপিড বাইলেয়ার মনে আছে না এই চিত্র? ফসফোলিপিড বাইলেয়ার একটাকে যদি বিশ্লেষণ করে দেখি, থাকে মাথা, থাকে দুটো লেজ, মাথাটা ফসফেট, শুধু ফসফেট দিয়ে তৈরি, PO4 3- ফসফেট আয়ন দিয়ে তৈরি। আর লেজটা একটা ফ্যাটি অ্যাসিড লেজ, ফ্যাটি অ্যাসিড একটা লিপিড। তো ফসফেট আর লিপিড যুক্ত হয়ে ফসফোলিপিড, দুইটা লেয়ার, বাইলেয়ার। মাঝখানে কিছু প্রোটিন থাকে, প্রোটিন অণু থাকে, মাঝে কিছু প্রোটিন অণু থাকে, আবার মাথা, অ্যাগেইন লেজ। বুঝছেন না কাহিনী? আচ্ছা, এটা ব্যাকটেরিয়াতে আছে। কোথায় আছে এটা? ব্যাকটেরিয়াতে আছে। আচ্ছা, তাহলে মাথা, লেজ, অলকে এটা ব্যাকটেরিয়াতে আছে। এই কোষ ঝিল্লিটা এই বাইলেয়ার, কি লেয়ার? বাইলেয়ার, বাইলেয়ার। তো এখন যদি একটা কোষ ঝিল্লি দেখো, তাহলে কোষ ঝিল্লির সাথে কোষ প্রাচীরও তো সংযুক্ত, অ্যাড না? তাহলে কোষ প্রাচীরের মধ্যে তুমি এই জিনিসটা পাবো, আমি তোমাকে বলছিলাম পেপটিডোগ্লাইকান। এই পেপটিডোগ্লাইকানটা একটা পলিস্যাকারাইড জাতীয় যৌগ। পলিস্যাকারাইড মানে বুঝি? পলিস্যাকারাইড মানে, স্যাকারাইড মানে হলো চিনি, পলি মানে অনেকগুলো, তার মানে অনেকগুলো চিনির সমন্বয়। আমি আর একটু ভেঙে দেখাতে পারবো, বাট তোমাদের এটা হজম হবে কিনা এটা জানি না।
আরো অনেক ডিটেলস একটা ব্যাখ্যা আছে। আচ্ছা আমি একটু দেখাই, না দেখালে আমার নিজের থেকে ভালো লাগতেছে না, একটু দেখাই। এই যে কোষ প্রাচীর, আসো সবাই আসো, সবাই কি আসো নাকি অনেকে দৌড় মারছে? কঠিন লাগতেছে বিষয়গুলো? অনেকেই তো নাই, শুরুতে অনেকে ছিল। কঠিন কঠিন। এখন এগুলা তোমাদেরকে আসলে ছন্দ টন্দ অনেক কিছু দিয়ে শিখানো যাইতো, বাট আমার কাছে মনে হয় না এখন আসলে ছন্দ টন্দ এইসব জিনিস দিয়ে শিখানোর প্রয়োজন। ওসব জিনিস দিয়ে শিখানো হচ্ছে, আমার কাছে মনে হয় যে তুমি যদি জিনিসগুলো এক্সপ্লেইন করে বুঝে বুঝে পড়ো তাহলে তোমার মাথায় ভালো ঢুকবে এবং এটা পরে ভালো কাজ দিবে। বুঝছেন? দেখেন অনেকেই নেই, কয়েকজন আছে মাত্র। আচ্ছা ঠিক আছে দেখি, এই যে কোষ ঝিল্লি আর এই যে কোষ প্রাচীর। আচ্ছা তো কোষ প্রাচীর, কোষ ঝিল্লি তো ফসফোলিপিড বাইলেয়ার, এটা তো মোটামুটি জানি। অনেক ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরের উপরে হালকা করে একটা লিপিডের লেয়ার থাকে, হালকা হালকা একদম অল্প। কোষ প্রাচীরের উপরে হালকা করে একটা লিপিডের লেয়ার থাকে, ওটা ফসফোলিপিড। এটা অনেক কিছু কিছু ব্যাকটেরিয়াতে থাকে, হালকা করে একটা লিপিডের লেয়ার থাকে। আচ্ছা এরপর তোমাকে যখন আমি বলবো যে তুমি এখন কোষ প্রাচীরটা দেখো, কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি, তখন তুমি আমাকে বললা কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটিডোগ্লাইকান। আচ্ছা বাংলায় লিখবো, আচ্ছা না ইংরেজিতেই লিখি, পেপটিডোগ্লাইকান। এখানে গ্লাইকান জাতীয় দুইটা উপাদানের ক্রস লিঙ্কে পেপটিডোগ্লাইকানটা গঠিত হয়। দুটো উপাদানের ক্রস লিঙ্ক, এসিটাইল গ্লুকোসামাইন। এগুলো তোমাদের লাগবে না, এমনি জাস্ট লিখতেছি, একটু বুঝার জন্য লিখতেছি, লাগবে না। এসিটাইল মুরামিক অ্যাসিড, এই দুটো উপাদান আছে না, এই দুটো উপাদানের কিছু ক্রস লিঙ্ক ঘটে। ধরো আমি তোমাকে যদি বলি, ধরো আমি তোমাকে একটা সচিত্র দেখাই, এটা হলো ধরো ব্যাকটেরিয়ার, ধরো কোষ প্রাচীরের উপরের উপাদান। আচ্ছা কোষ প্রাচীরে থাকে এই পেপটিডোগ্লাইকানটা, পেপটিডোগ্লাইকানে এই দুটো উপাদান থাকে, সংখ্যায় অনেকগুলো করে, n সংখ্যক, সংখ্যায় n সংখ্যক করে এরা থাকে, সংখ্যায় n সংখ্যক থাকে। এসিটাইল গ্লুকোসামাইন, এসিটাইল মুরামিক অ্যাসিড। আচ্ছা তো এরা ক্রস লিঙ্ক করে করে থাকে বলছি। তাহলে আমি যদি তোমাকে দেখাই, একটা ফ্যাটি অ্যাসিড এর একটা ফসফোলিপিড, লিপিডের পরে এরপরে কোষ প্রাচীর, ধরো এটা হচ্ছে যে কোষ প্রাচীর, ওর এটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটাকে আমি এইভাবে না দেখাই, একটু আণুবীক্ষণিকভাবে যদি দেখাই, তাহলে তারা
এখানে এসিটাইল গ্লুকোসামাইন, এরপরে ধরো এটা এসিটাইল গ্লুকোসামাইন, এসিটাইল গ্লুকোসামাইন, এসিটাইল গ্লুকোসামাইন, এসিটাইল, মানে এই উপাদানটা 1 নম্বর উপাদানটা এটা, এটা এর সাথে এই যে এটা অ্যাড হইল, এটা হচ্ছে 2 নম্বর উপাদানটা মুরামিক অ্যাসিড। এটা 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 ক্রস লিঙ্ক করাই দাও, ক্রস লিঙ্ক, ক্রস লিঙ্ক, ক্রস লিঙ্ক, ক্রস লিঙ্ক, ক্রস লিঙ্ক, ক্রস লিঙ্ক। আচ্ছা, তো তাহলে আবার ক্রস লিঙ্ক করাই দিই, ক্রস 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 লিঙ্ক। আচ্ছা, তো তাহলে এখন দেখো, এটাই হচ্ছে সেই কোষ প্রাচীর, এটি হচ্ছে সেই সেল, এই সেল ওয়ালটা, এটা উপরে জাস্ট একটা ফসফোলিপিডের আবরণ। এরপরে নিচে আর একটু নিচে নামলে ফসফোলিপিড বাইলেয়ার পাবা, মানে প্লাজমা মেমব্রেন পাবা। তাহলে প্লাজমা মেমব্রেন তো তুমি এভাবে দেখবা, এই প্লাজমা মেমব্রেনের মধ্যে ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড লেজ সবই আছে, মাঝখানে কিছু প্রোটিন আছে, এরকম কিছু প্রোটিন আছে। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আচ্ছা, তাহলে এই যে বুঝতেছ, কাহিনী বুঝতেছ, জাস্ট এতটুকুতে কতটুকু কাহিনী হচ্ছে। এবার আসো, এরা যে ক্রস লিঙ্ক করে থাকে, এরা যে ক্রস লিঙ্ক করে থাকে, এবার এই জায়গায় তুমি ধরো পেনিসিলিন খাইলা, আমি আগে পেনিসিলিন দিয়েই বলি। এই পেনিসিলিন কি বলতো একটা, পেনিসিলিন কি বলতো একটা, হোয়াট ডু ইউ মিন বাই পেনিসিলিন? নাম শুনছেন কখনো পেনিসিলিনের? পেনিসিলিন জিনিসটা কি? নাসরিন চৌধুরী বলছে ছত্রাক। ছত্রাক এক্স্যাক্টলি ছত্রাক না, এটা ছত্রাক আসলে আমি ছত্রাক দিয়ে বুঝাচ্ছি না, এটা ছত্রাক, ঠিক আছে। ফানজাই, ফানজাই এটা, বা ফাঙ্গাই, ফাঙ্গাস। এই ফাঙ্গাস থেকে কিছু অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, যাদেরকে আমরা বলি পেনিসিলিয়াম। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়ামটা যখন তুমি খাবা, সে ব্যাকটেরিয়ার এই জায়গায় আসবে, এসে এই যে তোমার সেল ওয়াল, সেল ওয়ালের এই যে এসিটাইল গ্লুকোসামাইন, এসিটাইল মুরামিক অ্যাসিড, এদের এই যে ক্রস লিঙ্কটা, এটা ভেঙে দিবে। যখন ভেঙে ব্রেকডাউন করে দিবে, তখন কোষ প্রাচীর আর নেই, বাইরের কোষ প্রাচীর নেই। একটা গঠনে যখন কোষ প্রাচীর থাকে না, তখন কোষটাকে সুস্থ বা স্বাভাবিকভাবে থাকে, তখন তোমার কোষ প্রাচীরটা চলে গেল। এবার দেখা যাচ্ছে কোষ প্রাচীর যখন চলে যাচ্ছে, ব্যাকটেরিয়ার নর্মাল প্রোডাকশন আর হচ্ছে না, ব্যাকটেরিয়াটা ওই জায়গায় স্টপ হয়ে গেছে। ক্লিয়ার না? তাহলে এই যে পেনিসিলিয়াম ওষুধটা ডিরেক্টলি কোষ প্রাচীরে আসছে, এসে কোষ প্রাচীরের ক্রস লিঙ্কগুলোকে ড্যামেজ করে দিছে। এই কাহিনীটা বোঝানোর জন্যই আমি এই গ্লুকোসামাইন আর মুরামিক অ্যাসিডটা আনছি। তবে এখানে আরেকটা কথা মনে রাখা যায় যে এই যে পেপটিডোগ্লাইকান জিনিসটা, এই পেপটিডোগ্লাইকান জিনিসটার সাথে মুরামিক অ্যাসিড, সাথে একটা উপাদান টিকোইক অ্যাসিড, এই দুটো উপাদান থাকে, মেডিকেল অ্যাডমিশনে আসে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে মুরামিক অ্যাসিড, সাথে আর একটা উপাদান টিকোইক অ্যাসিড থাকে। এগুলো ম্যাথ কোশ্চেন, ম্যাথ 15 আসছে এই দুইটা কোশ্চেন।
বুঝা গেছে এতটুকু? দেখি যারা আছেন লাইভে, বুঝা গেছে এতটুকু? একটু করে বুঝেন। 1 মিনিট রেস্ট, আপনাদের বুঝার সময় দিলাম। আমি একটু 1 মিনিট একটা কথা বলে আসি। 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট।
আচ্ছা, তো শুরু করতেছি আবার। দেখি কে কোথায় বুঝো নাই, একটু বলো কে কোথায় কোন দিকে বুঝো নাই। আমি একটু আরেকবার রিপিট করি। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কালো অংশটা, আমি একটু কালো কালার দিয়ে দেখাইছি। এই কালো অংশটা হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। কোষ প্রাচীর যেহেতু আছে, একে অনেকে উদ্ভিদের সাথে তুলনা করে, আসলে সত্য। কিছু কিছু ব্যাকটেরিয়া উদ্ভিদ সমতুল্য, আমি নেক্সট ক্লাসে কোন এক সময় পড়াবো। তাহলে এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটিডোগ্লাইকান, যেটা একটা পলিস্যাকারাইড জাতীয় যৌগ, মানে অনেকগুলো কার্বোহাইড্রেট এখানে সংযুক্ত হয়। এই পেপটিডোগ্লাইকান দুটো মূল উপাদান নিয়ে গঠিত। এন মানে অসংখ্য, এসিটাইল গ্লুসামাইন, আর আরেকটা হলো এন এসিটাইল মুরামিক অ্যাসিড। আচ্ছা, এই দুটো উপাদান আমি যদি এখন একটু আণুবীক্ষণিক গঠনটা দেখি তাহলে কিভাবে বুঝবো। এই দুটো উপাদান, এই যে দেখো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরে ক্রস লিঙ্ক করে থাকে। কিভাবে থাকে? এরকম ক্রস লিঙ্ক করে থাকে, দেখতেছো ক্রস লিঙ্কটা? তাহলে এই যে ক্রস লিঙ্ক করে একটা উপাদান বসে আছে। এখন তুমি ধরো কোনো একটা ঔষধ খাইছো যার নাম পেনিসিলিয়াম, ছত্রাক থেকে বানানো একটা অ্যান্টিবায়োটিক ঔষধ। এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। সে এসে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের এই ক্রস লিঙ্ক, এই দুটো উপাদানের যে ক্রস লিঙ্কটাকে নষ্ট করে দিবে। ফলে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর ধ্বংস মানে ব্যাকটেরিয়ার বিকাশ ঘটাবে। ক্লিয়ার? আবার ব্যাকটেরিয়ার যে কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লি ফসফোলিপিড বাইলেয়ার, দুইটা লেয়ারে গঠিত। মাঝখানে কিছু প্রোটিন থাকে, কিন্তু মানুষের কোষ ঝিল্লিতে কোলেস্টেরলও থাকে, মাঝে মাঝে কিছু কোলেস্টেরল থাকে। ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে নো কোলেস্টেরলের প্রয়োজন হয় না, কারণ তাদের এই যে কোষ প্রাচীরের উপরেই একটা উপাদান থাকে, যে উপাদানটাকে আমরা বলি ফসফোলিপিড, লিপিডের একটা ঢাকনা আছে। ক্লিয়ার? এটা হচ্ছে একদম সূক্ষ্ম আণুবীক্ষণিক গঠন। এবার আসো, এই যে ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান লেয়ারটা, এই লেয়ারটার সাথে আরো দুইটি উপাদান কোষ প্রাচীরে থাকে। কি কি? মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই দুটো উপাদান মোটামুটি আমরা ইজিলি বুঝলাম। মুরামিক অ্যাসিড আর টিকোইক অ্যাসিড, এই দুটো উপাদান ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদানের সাথে বিদ্যমান। এবার তোমাদের বইতে কোষ প্রাচীর নিয়ে কিছু কথা লিখছে, সেই কথাগুলো বলার জন্য আমাকে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা বুঝাইতে হবে, বাট সেদিকে আমি আজকে যাব না। আমি আজকে জাস্ট তোমাদেরকে পেপটিডোগ্লাইকান লেয়ারটা চিনাইলাম, আজকে অঙ্গ সংস্থান চিনা। আসো, এই যে ব্যাকটেরিয়ার এই যে কোষ ঝিল্লি দেখছো, মাঝে মাঝে কোষ ঝিল্লি এরকম ভেতরের দিকে ঢুকে যায়, কিছু ভাঁজ হয়। এই ভাঁজগুলোর ভিতর কিছু উপাদান থাকে, কোষঝিল্লি ভাঁজ হয়, ভাঁজগুলোর ভিতরে কিছু উপাদান থাকে। ঠিক আছে? তাহলে কোষঝিল্লি ভাঁজ হয়ে ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে গেল কিছু উপাদান, এই জিনিসটাকে আমরা বলি মেসোজোম। আচ্ছা, গেল। এই যে ব্যাকটেরিয়ার কোষঝিল্লি, কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষঝিল্লির মধ্যে কিছু ফটোসিনথেটিক এজেন্ট থাকে। আমি একটা ব্যাকটেরিয়াতে সব দেখাচ্ছি এক চিত্রেই। এর একটা ইউনিসেল, একটাই সেল, তাই একটাই সেলে তো আমি সবকিছু একসাথে দেখাচ্ছি, বাট এগুলো কিন্তু সব ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়াতে সব উপাদান কিন্তু একসাথে থাকে না। যেমন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে নিজের খাদ্য নিজে তৈরি করে, অটোট্রফিক। কিছু কিছু ব্যাকটেরিয়া অন্যের উপর ডিপেন্ডেন্ট, হেটারোট্রফিক। সব ব্যাকটেরিয়ার এরকম ভাঁজ নাই, মেসোজোম নাই। সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তুমি কোষ প্রাচীরটা পাবা না। কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পাতলা, কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পুরু। এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়ার ডিফারেন্সের মধ্যে, বাট আমাদের বইতে আমরা একটা ব্যাকটেরিয়া দিয়ে সব শিখে ফেলি। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ
হ্যাঁ, পেপটিডোগ্লাইকানের নিচে দুইটা লম্বা লম্বা ওয়ার্ড লিখছেন ভাইয়া। এই দুইটা ওয়ার্ড কেন লিখছেন? সরি, এই দুইটা ওয়ার্ড হচ্ছে যে দুটো উপাদান ক্রস লিঙ্ক করে থাকে, এরকম ক্রস লিঙ্ক করে থাকে, এরকম ক্রস লিঙ্ক করে থাকে ভাই। এখানে ক্রস লিঙ্ক করে আছে। এই দুটো উপাদানের আগে কেন এন লিখছেন? বহু বুঝাতে, একের অধিক। দেখো একটা উপাদান, ধরো তোমাকে যদি বলি শুধু লালটা, তাহলে লালটা হচ্ছে ধরো এই উপাদানটা, অসংখ্য থাকে কোষ প্রাচীরে, এই জন্য এন। আবার ধরো কালোটা, কালোটা হলে এই উপাদানটা, অসংখ্য থাকে, এই জন্য এন। ক্লিয়ার? আচ্ছা, আসো এরপর আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা হলো আমাদের ব্যাকটেরিয়ার এই যে বললাম যে প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লিতে কিছু ফটোসিনথেটিক এজেন্ট থাকে। ফটোসিনথেটিক এজেন্ট, ফটোসিনথেটিক এজেন্ট, এরা কি করে? ফটোসিনথেটিক, তার মানে ফটোসিনথেসিস করে। আচ্ছা, ফটোসিনথেসিস মানে কি? ফটো মানে আলো, আলোর উপস্থিতিতে সিনথেটিক ওয়ার্ডটা কই থেকে আসছে দেখি বলেন? সিনথেটিক এই ওয়ার্ডটা কার থেকে আসছে জানেন? সিনথেসিস। জীববিজ্ঞানে কোনো জায়গায় যদি সিনথেসিস দেখি তাহলে তার মানে হলো তৈরি হওয়া, কিছু না কিছু তৈরি হচ্ছে। কি তৈরি হয় জানেন? আলোর উপস্থিতিতে শর্করার একটা উপাদান তৈরি হয়, যাকে আমরা বলি, যে প্রক্রিয়াটাকে আমরা বলি সালোক সংশ্লেষণ, গ্লুকোজ তৈরি হয়। তাহলে এই যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণ কিছু কিছু ব্যাকটেরিয়া করে থাকে। তাহলে সালোক সংশ্লেষণ একটা বিপাকীয় কাজ। কেমন কাজ? বিপাকীয় কাজ। তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেন বিপাকীয় কাজ করে। এগুলো আস্তে আস্তে বুঝাচ্ছি, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট, পরবর্তীতে কাজে লাগবে। এবার আসো, কিছু কিছু ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে ঢুকে ঢুকে কিছু থলের মতো বা কিছু ভাঁজ সৃষ্টি করে, ভাঁজ। এই ভাঁজগুলোকে কি বলা হয় বললাম কিছুক্ষণ আগে? মেসোজোম। এই মেসোজোমের ভিতর খাদ্য উপাদান থাকতে পারে। এই মেসোজোমের ভিতর বিভিন্ন রাসায়নিক উপাদান থাকতে পারে যারা বিপাকীয় কাজ করে। এই মেসোজোম সেল ডিভিশনে হেল্প করতে পারে, ডিভিশন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ব্যাকটেরিয়ার বাহিরে, এখনো দেখি নাই, বাহিরে একটু দেখি। দেখেন ব্যাকটেরিয়ার বাহিরে এই যে আমরা কোষ ঝিল্লি দেখতেছি, কোষ ঝিল্লি থেকে কিছু এরকম সুতার মতো গঠন বের হয়। এটা তো বুঝাই ফেলছি, এটা আমাদের বুঝানো শেষ, এটা আমাদের এখন আর লাগবে না। এরকম কিছু গঠন বের হয়, ঠিক না? এরকম কিছু গঠন বের হইলো। এই গঠনগুলো থেকে আমরা কি বলি? ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলাটা একটু ভালো করে চিনো। সুতা সদৃশ গঠন, সুতা সদৃশ গঠন। এই ফ্ল্যাজেলার মধ্যে একটা উপাদান থাকে যাকে আমরা বলি ফ্ল্যাজেলিন। আচ্ছা, ফ্ল্যাজেলার মধ্যে একটা উপাদান যাকে আমরা বলি ফ্ল্যাজেলিন, নামে শেষে কি আছে? ইন। তার মানে এটা একটা কি? প্রোটিন, নামে শেষে কি আছে? ইন। আচ্ছা, এই ফ্ল্যাজেলা দিয়ে ব্যাকটেরিয়া হাঁটা চলা করে, চলনে সহায়তা করে। এই ফ্ল্যাজেলা গুলো অসংখ্য থাকে, অসংখ্য ফ্ল্যাজেলা থাকে। আচ্ছা, এই যে ফ্ল্যাজেলা গুলো, এই ফ্ল্যাজেলা গুলোকে তুমি যদি কাটো, বিশ্লেষণ করো, তাহলে তুমি তিনটে উপাদান পাবা ফ্ল্যাজেলার। একটা ফ্ল্যাজেলার ভিতরে চিকন সুতা পাবা, ওটাকে আমরা বলবো ফিলামেন্ট বা সূত্রক।
চিকন সুতা, যাকে আমরা বলবো ফিলামেন্ট বা সূত্রক, যাকে আমরা কি বলবো ফিলামেন্ট বা সূত্রক। এটা ফ্ল্যাজেলার উপাদান, মেডিকেল অ্যাডমিশনে আসবে। সেকেন্ডে আমরা পাবো ছোট একটা হুক। ধরো আমি একটা ফ্ল্যাজেলা, এই ফ্ল্যাজেলাটাকে কাটতেছি, এটাকে কাটলাম, আমি ফ্ল্যাজেলাটার গঠন ধরো মাইক্রোস্কোপিক ভাবে দেখতেছি, এরকম একটা গঠন দেখব। এটা ধরো প্লাজমা মেমব্রেন, ফ্ল্যাজেলা এই প্লাজমা মেমব্রেনের সাথে লেগে আছে, ঠিক না? ফ্ল্যাজেলার ভেতরে তুমি যখন কাটবা, তুমি এরকম ছোট একটা হুক পাবা। হুক মানে আংটা, ধরার বস্তু। ওই আংটা দিয়ে তুমি চিকন একটা সুতা দেখবা ঝুলে আছে। এটাকে আমরা বলি খুব ছোট একটা হুক বা আংটা, এটাকে আমরা বলি সূত্রক। আর ফ্ল্যাজেলার এই নিচের অংশটা প্লাজমা মেমব্রেনের সাথে লেগে আছে। এই নিচের অংশ তো, নিচকে আমরা কি বলি একটু খেয়াল করবা। আমরা যখন বিল্ডিং তোলা হয় তখন বলে না বিল্ডিং এর একটা বেস দেওয়া হচ্ছে, বেস ভিত্তি দেওয়া হচ্ছে। বেস মানে হচ্ছে ভিত্তি, সবচেয়ে নিচে মানে তোমার পা হচ্ছে তোমার ভিত্তি, তোমার পা হচ্ছে তোমার বেস। বেস দিছে তোমাকে, ভিত্তি দিছে মাটির সাথে, মাটির উপর দাঁড়িয়ে থাকার। বেস মানে এমন একটা উপাদান যে উপাদানটার উপর কোন একটা কিছু দাঁড়িয়ে আছে। ঠিক সেম ফ্ল্যাজেলাকে ভিত্তি দিচ্ছে যে উপাদানটা, সেই উপাদানটাকে আমরা বলবো বেস। এই বেস থেকে একটা নাম আসে, এটা যেহেতু ফ্ল্যাজেলারই উপাদান, এই বেস থেকে একটা নাম আমরা ডিনোট করি বেজাল বডি। বডি কার বডি? ফ্ল্যাজেলার বডি, ফ্ল্যাজেলার অংশ। বেজাল মানে বেস থেকে আসছে, মানে ভিত্তি দিচ্ছে ফ্ল্যাজেলাকে যেন সে প্লাজমা মেমব্রেনের সাথে লেগে থাকে। তাহলে তিনটে উপাদান পাইলাম এখানে। কয়টা উপাদান? তিনটে উপাদান পাইলাম। একটা আর একটু ভালো করে বলি। তাহলে এই যে অনেকগুলো ফ্ল্যাজেলা পাইলাম, ফ্ল্যাজেলা দিয়ে ব্যাকটেরিয়া হাঁটে। আচ্ছা, এই ফ্ল্যাজেলাগুলোকে তুমি যদি কাটো, তাহলে ফ্ল্যাজেলার ভিতর তিনটে উপাদান পাবা। সূত্রক, এই চিকন একটা সুতা, তারপরে তুমি পাবা একটা ছোট্ট হুক, এই হুকটা দিয়ে সুতাটা ঝুলে আছে, তাহলে একটা সংক্ষিপ্ত হুক। আর একদম নিচে যে অংশটা দিয়ে ফ্ল্যাজেলা, এই যে দেখো এই ফ্ল্যাজেলা প্লাজমা মেমব্রেনের সাথে বসে আছে, এই অংশটাকে আমরা বলবো বেজাল। বেজাল ওয়ার্ডটা আসছে বেস থেকে, মানে ভিত্তি থেকে, বেজাল বডি। আচ্ছা, তাহলে তিনটা অংশ আমরা ফ্ল্যাজেলাতে পাইলাম। মজার ব্যাপার হইলো কিছু কিছু ব্যাকটেরিয়া, কেমন ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমি এখন গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ এটা কি এখন বুঝাতে চাচ্ছি না, জাস্ট একটু এমনি মনে রাখো। কিছু কিছু ব্যাকটেরিয়াতে এরকম বড় বড় রড সদৃশ লম্বা লম্বা দুটো উপাদান থাকে। এগুলো বেশিরভাগ সেক্সুয়াল ব্যাকটেরিয়াতে থাকে। মানে যেসব ব্যাকটেরিয়াগুলো আমাদের সেক্সুয়াল অর্গানে অ্যাটাক করে, প্রজনন তন্ত্রের অঙ্গগুলোতে আক্রমণ করে, সেসব ব্যাকটেরিয়াগুলোতে এগুলো থাকে। এবং এগুলো কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকে। গ্রাম স্টেইন, রঞ্জক পদার্থের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। সিম্পল একটা কথা বলে রাখি, গ্রাম পজিটিভ গুলো ভায়োলেট মানে পার্পল, বেগুনি কালার ধারণ করে, গ্রাম নেগেটিভ গুলো লাল কালার ধারণ করে। এতটুকু মনে রাখো, আমি ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ পড়ানোর সময় বিশালভাবে গ্রাম পজিটিভ নেগেটিভ বলবো। তাহলে এই যে কিছু উপাদান, কিছু কিছু ব্যাকটেরিয়া যেগুলো সেক্সুয়াল অর্গান আক্রমণ করে, কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাদের এরকম দুটো উপাদান থাকে, শক্ত শক্ত দণ্ডের মতো দুটো উপাদান থাকে। এই উপাদানগুলোকে আমরা বলি পিলি। এই উপাদানগুলোকে আমরা বলি পিলি। পিলি একটা বিশেষ গঠন দিয়ে গঠিত, যার নাম পিলিন। নামের শেষে আছে ইন। এখানে যেমন ছিল ফ্ল্যাজেলিন, ফ্ল্যাজেলার, ফ্ল্যাজেলিন একটা উপাদান, এটা একটা প্রোটিন, নামের শেষে ইন। পিলিন নামের শেষে ইন, এটা একটা প্রোটিন। তাহলে পিলির মধ্যে থাকে পিলিন প্রোটিন, ফ্ল্যাজেলার মধ্যে থাকে ফ্ল্যাজেলিন প্রোটিন। অ্যাডমিশন কোশ্চেন কিন্তু। আচ্ছা, তারপরে আমাদের এই পিলিটা কেন দরকার হয়? সেক্সুয়াল ব্যাকটেরিয়া, যেমন গনোরিয়াতে পিলি আছে। গনোরিয়ার নাম শুনছো? নিশেরিয়া গনোরিয়া। আমি গনোরিয়া লিখি। গনোরিয়া রোগটার নাম শুনছো? এটা একটা ব্যাকটেরিয়ার নাম, নিশেরিয়া গনোরিয়া ব্যাকটেরিয়ার নাম। এটা যে রোগটা করে তার নাম হচ্ছে গনোরিয়া রোগ। সেক্সুয়াল অর্গানে করে, বিশেষ করে ছেলেদেরকে। এই গনোরিয়া রোগটায়
যে ব্যাকটেরিয়া মানে নিশিরিয়া গনোরিয়া ও দুইটা পিলি থাকে, এই লম্বা লম্বা দুইটা দণ্ড, এই দণ্ড দুইটা দিয়ে সে ওই সেক্সুয়াল অর্গানে আঁকড়ে ধরে বসে যায়, পাশ করে বসে গেছে। বুঝছেন কাহিনী? আচ্ছা, তাহলে এতটুকু কি বুঝছেন? কাহিনী তো বলতেই আছি ব্যাকটেরিয়ার, এগুলো হচ্ছে যে দৈহিক গঠন, অনেক কিছুই বলে ফেললাম মোটামুটি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাকি আছে, মেসোজোম, সাইটোপ্লাজম, আর সবার শেষে হচ্ছে যে আমাদের প্লাস্টিডিয়ার ক্রোমোজোম। তার আগে ক্যাপসিউলটা, অনেক ব্যাকটেরিয়াতে স্লাইম লেয়ার থাকে, মানে ক্যাপসিউলটা থাকে, এটা একটু যদি দেখাতে চাই, বাবার বাবা বিশাল হিজিবিজি হয়ে গেছে। আগে এতটুকু বুঝছো কিনা একটু বলো, আগে এতটুকু বুঝেছেন? এতটুকু যদি বুঝেন তাহলে আমি আর স্লাইম লেয়ারটা একটু দেখাতে পারবো। খুব সহজ, আরেকবার বর্ণনা দিয়ে দিই, একটা ছোটখাটো একটা বর্ণনা, সহজভাবেই বলি। একটা ব্যাকটেরিয়া তুমি যখন আঁকতে যাবা, ব্যাকটেরিয়ার এরকম কালো কালারের একটা কোষ প্রাচীর দিবা। কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটিডোগ্লাইকান, এটা অ্যাডমিশনের জন্য মনে রাখলেই চলে। এটা একটা কেমন উপাদান? শর্করা জাতীয় উপাদান, এতটুকু মনে রাখলেই চলে। পেপটিডোগ্লাইকানের সাথে দুটো উপাদান কোষ প্রাচীরে থাকতে পারে, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, এটা মেডিকেলে আসছে, এটা মনে রাখবেন। পেপটিডোগ্লাইকানের উপরে ফসফোলিপিডের একটা লেয়ার থাকে। পেপটিডোগ্লাইকানের নিচে মানে কোষ প্রাচীরের নিচে এই নীল কালারের প্লাজমা মেমব্রেনটা আছে। প্লাজমা মেমব্রেন দুইটা স্তরে বিভক্ত, ফসফোলিপিড বাইলেয়ার, তাদের কিছু প্রোটিন থাকে কিন্তু কোনো কোলেস্টেরল নেই। এই প্লাজমা মেমব্রেন মাঝে মাঝে ব্যাকটেরিয়ার গায়ের ভিতরে ভাঁজ হয়ে ঢুকে যায়, এই ভাঁজ অংশগুলোকে বলা হয় মেসোজোম। এই মেসোজোমগুলো মূলত যে কাজে হেল্প করে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ বিভাজন, মানে ব্যাকটেরিয়াকে দ্বিবিভাজনে হেল্প করে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতেছি ব্যাকটেরিয়ার বাইরে কিছু ফ্ল্যাজেলা আছে, এগুলো দিয়ে ব্যাকটেরিয়া চলাফেরা করে। ব্যাকটেরিয়া কিছু ব্যাকটেরিয়ায়, যেগুলো গ্রাম নেগেটিভ মানে জনন কোষে দিয়ে অ্যাটাক করে, এমন কিছু ব্যাকটেরিয়ায় পিলি নামক কিছু উপাদান থাকে, এই উপাদানগুলো জনন কোষের সাথে আঁকড়ে ধরে বসে যায়। এতটুকু তো বুঝছি। এবার আসি, আমি এই অংশগুলো সব মুছি, এগুলো আর কিছু লাগতেছে না। ব্যাকটেরিয়ার গঠনটা বুঝো, তুমি জাস্ট গঠন বুঝলে অনেক কিছু পারবা। এই আজকে অ্যানাটমিটা যদি তুমি বুঝো, তুমি ব্যাকটেরিয়ার অনেক কিছু পারবা, ইন ডিটেলসেই পারবা। আমি একটু মুছলাম, কারণ হচ্ছে আমি ক্যাপসিউল লেয়ারটা দেখাবো তো। দেখো, এই যে দেখো ব্যাকটেরিয়ার কিছু তাও এটাও কিন্তু সব ব্যাকটেরিয়াতে নেই, কিছু ব্যাকটেরিয়াতে আছে। একটা অ্যাডহেসিভ লেয়ার আছে, মানে ব্যাকটেরিয়ার সাথে এটা পাতলা একটা লেয়ার। কিছু ব্যাকটেরিয়াকে প্রোটেকশন দেয়, এই লেয়ারটার কাজ হচ্ছে প্রোটেকশন, যেসব ব্যাকটেরিয়াগুলোতে থাকবে তাদেরকে প্রোটেকশন দিবে। একটা অ্যাডহেসিভ পাতলা লেয়ার থাকে, পাতলা ব্যাকটেরিয়ার গায়ের সাথে লাগানো একটা লেয়ার বা স্তর, এই স্তরটাকে আমরা বলি স্লাইম লেয়ার। স্লাইম মানে পাতলা গায়ের সাথে লাগানো অ্যাডহেসিভ। স্লাইম মিন্স অ্যাডহেসিভ, গায়ের সাথে লেগে যাওয়া। তো এই স্তরটার মূল নাম হচ্ছে ক্যাপসিউল। তোমরা ট্যাবলেট খাও না ট্যাবলেট, ক্যাপসুল খাও না ক্যাপসুল, ওই ক্যাপসুলটার উপর একটা যে পাতলা আবরণ থাকে না, ভিতরে তো ঔষধ, ওই পাতলা আবরণের মতোই কিছু ব্যাকটেরিয়াতে এরকম পাতলা আবরণ থাকে, এটাকে আমরা স্লাইম লেয়ার বলি। এটা ব্যাকটেরিয়াকে জাস্ট একটা প্রোটেকশন, বাহিরের দুনিয়া থেকে প্রোটেকশন দিই। ক্লিয়ার? আচ্ছা, স্লাইম লেয়ারটা মোটামুটি আমরা বললাম। তোমাদের আজকে রসায়ন ক্লাস কি আছে? মানে পাবলিক গ্রুপে কি কোনো ক্লাস আছে?
এস কে তানবিন, হ্যাঁ, ফ্লাজেলাম হচ্ছে এক বচন, ফ্লাজেলা, আম শেষে থাকলে এক বচন হয়, আ থাকলে বহু বচন হয়। ফ্লাজেলা বহু বচন, ফ্লাজেলাম এক বচন। পিলি বহু বচন, পিলি বহু বচন। লাস্ট কিছু অংশ বলি, ব্যাকটেরিয়া প্লাস্টিডটা, লাস্ট 2 মিনিট কথা বলবো জাস্ট। ব্যাকটেরিয়ার গায়ের ভিতরে কিছু ভলিউটিন, ছোট ছোট খাদ্য গহ্বর দেখা যায়, কিছু ছোট ছোট খাদ্য উপাদান, এদেরকে আমরা বলি ভলিউটিন। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম তো আছেই। দেখি, এই তো ছোট ছোট খাদ্য উপাদান যাদেরকে আমরা বলতেছি ভলিউটিন। ভলিউটিন খাদ্য উপাদান, ছোট ছোট খাদ্য উপাদান, মানে ছোট ছোট কিছু খাদ্য গহ্বর। ব্যাকটেরিয়ার নিজস্ব একটা ক্রোমোজোম তো থাকেই, এরকম করে না দেখে আমি একটা নীল কালার দিয়ে দেখাই। প্যাঁচানো একটা ক্রোমোজোম থাকে, এটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এটা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম। ক্রোমোজোমটা কোথায়? নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত। তবে ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক জীব, ঠিক না? প্রোক্যারিওটিক, আদি নিউক্লিয়াস যুক্ত। তার মানে তার নিউক্লিয়াসে সুগঠিত কোনো নিউক্লিয়ার আবরণ, নিউক্লিওপ্লাজম থাকবে না। সুগঠিত কোনো উপাদানই তার নিউক্লিয়াসে কিন্তু নাই, তাই আমি শুধু ক্রোমোজোমটাই দেখাইলাম। এটা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, এটা ব্যাকটেরিয়ার একটা জেনেটিক উপাদান। এই ক্রোমোজোমটাও ছাড়াও ক্রোমোজোমের ভিতরে কি থাকে আমরা জানি, একটা কোষ, কোষের ভেতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতর ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতর ডিএনএ, ডিএনএ ভেতর জিন, ক্রোমোজোমের ভেতর ডিএনএ। কিন্তু ব্যাকটেরিয়াতে দেখা যায় কিছু কিছু ডিএনএ ক্রোমোজোমের বাইরে গোলাকার কিছু ডিএনএ দেখা যায়। ব্যাকটেরিয়ায় কিছু কিছু ডিএনএ দেখা যায় যেগুলো ক্রোমোজোমের বহির্ভূত, মানে ক্রোমোজোমের বাহিরের ডিএনএ। এই ডিএনএ, এই গোলাকৃতির ক্রোমোজোমের বহির্ভূত ডিএনএ গুলার নাম দেওয়া হয় প্লাজমিড। এই প্লাজমিড ডিএনএটা সর্বপ্রথম আবিষ্কার করছিল ল্যাডারবার্গ। কোলাই ব্যাকটেরিয়াতে সর্বপ্রথম প্লাজমিড ডিএনএ আবিষ্কার হয়েছে। তাহলে আমি একটু নরমালি প্লাজমিড ডিএনএ নিয়ে আলোচনা করি, এবার ব্যাকটেরিয়া মুছি। আচ্ছা, মুছার দরকার নেই, এদিকে রাখি, এদিকে আলোচনাটা করি। লাস্ট অংশ, বেশি আর নাই আমাদের পড়ার। ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটার ভিতর ব্যাকটেরিয়ার নিজস্ব একটা ডিএনএ আছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার ডাবল লেয়ার দিই, এটা ধরো কোষ প্রাচীর, তাহলে কোষ, ধরো এটা কোষ ঝিল্লি ছিল, তাহলে এটা কোষ প্রাচীর দিয়ে দিলাম। আজকে ব্যাকটেরিয়ার অ্যানাটমিটা যদি বুঝো, নেক্সট ক্লাস থেকে ব্যাকটেরিয়া উপাদানগুলো ইজিলি বুঝবা। তো ব্যাকটেরিয়া ধরো এটা হলো ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোম, এটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, এটা আছে ব্যাকটেরিয়ায়। এছাড়াও ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের বাহিরে কিছু গোলাকার ডিএনএ দেখা যায়, এগুলোকে আমরা ক্রোমোজোম বলতে পারি, আসলে এগুলো ক্রোমোজোম না, এগুলো বৃত্তাকার ডিএনএ, ক্রোমোসোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ, ক্রোমোজোমের বাহিরে বৃত্তাকার কিছু ডিএনএ, এদের নাম দেওয়া হয় প্লাস্টিড। খুব ইম্পর্টেন্ট, এই প্লাস্টিড আবিষ্কার করছে ল্যাডারবার্গ। উনি কোন ব্যাকটেরিয়াতে প্লাস্টিড আবিষ্কার করছেন? আমাদের অন্ত্রে থাকা একটা ব্যাকটেরিয়া, কোলাই, ইস্কেরিকশিয়া কোলাই, ইস্কেরিকশিয়া।
এই ব্যাকটেরিয়াটা তো উনি প্লাজমিড আবিষ্কার করছেন, এবং এই প্লাজমিড দিয়েই কিন্তু তোমরা 19 রিকম্বিনেন্ট ডিএনএ করছিলা। তাহলে প্লাজমিড কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে স্বপ্রজনন ক্ষম, এটা তোমাকে মনে রাখতে হবে। সেলফ রিপ্রোডাক্টিং, নিজে নিজে প্রজনন করতে পারে প্লাজমিড, মানে নিজে নিজে নিজের সংখ্যা বাড়াইতে পারে। তো আমাদের ইকোলাই থেকে একটা প্লাজমিড নিয়ে ওই প্লাজমিডটার মধ্যে আমাদের অন্ত্র থেকে একটা ইনসুলিনের জিন নিয়ে লাগাই দিয়া ব্যাকটেরিয়া যখন বংশবৃদ্ধি দেখব, তখন দেখবো ব্যাকটেরিয়ার দেহে ইনসুলিনটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কিনা, মানে প্লাজমিড বৃদ্ধি পাচ্ছে কিনা। যদি বৃদ্ধি পায়, এটা রিকম্বিনেশন, নতুন করে কম্বিনেশন করা, ঠিক না? তাহলে এই প্রসেসটা তোমরা পড়ছিলে 9-10-এ, বাট এটা আমাদের এখানে ইন ডিটেলসে আছে। এদেরকে কি বুঝছেন? আজকে আর বেশি পড়াবো না, কারণ আজকে আমাদের এতটুকু পর্যন্ত মোটামুটি ব্যাকটেরিয়ার গঠনটাই শেষ, আর তেমন একটা গঠন আমাদের এখানে নাই। এরপর আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের মূলত ব্যাকটেরিয়ার প্রজনন থেকে এটা শেষ করলাম না, এরপরে ব্যাকটেরিয়ার হিস্ট্রি, ক্লাসিফিকেশন সবগুলো নেক্সট ক্লাসে বলে দিতে পারবো, যদি তোমরা এই ব্যাকটেরিয়ার গঠনটা বুঝো। এটা বুঝলে মোট দিনই না। আচ্ছা, একজন বলছে ভাইয়া ডিএনএটা আর একটু বলেন। ব্যাকটেরিয়ার দেহে যখন তুমি তাকাবা, তখন ব্যাকটেরিয়ার নিজস্ব একটা ক্রোমোজোম দেখবা। ব্যাকটেরিয়ার তো নিউক্লিয়াস আছে, বাট যেহেতু এর একটা প্রোক্যারিওটিক জীব মানে সুগঠিত কোনো নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কোনো কিছুই নেই। একটা অখণ্ডিত বা দ্বিখণ্ডিত একটা ডিএনএ, একটা ক্রোমোজোম পাবা। এছাড়া কিছু কিছু ব্যাকটেরিয়াতে এক্সেপশনালি তুমি এমন একটা ক্রোমোজোম পাবা যেটা গোল। এখন আদতে গবেষণা করে দেখা গেছে এটা আসলে কোনো ক্রোমোজোম না, এটা হচ্ছে একটা ডিএনএ যেটা ক্রোমোজোমের বাইরে চলে আসে, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ঘুরে। এটা একটা ডিএনএ যেটা ক্রোমোজোমের বাইরে চলে আসে, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ঘুরতে থাকে, এবং এই ডিএনএটাকে বিজ্ঞানীরা নামকরণ করছেন প্লাজমিড। এই প্লাজমিড ডিএনএটা আবিষ্কার করছেন ল্যাডারবার্গ। ইকোলাই ব্যাকটেরিয়াতে উনি এটা আবিষ্কার করছেন। ইকোলাই ব্যাকটেরিয়াতে প্লাজমিড ডিএনএ আবিষ্কার করছেন। এই প্লাজমিড ডিএনএ হচ্ছে একটা ভেক্টর ফর হোয়াট? রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য এটা একটা ভেক্টর, মানে বাহক। ভেক্টরের বাংলা হচ্ছে বাহক। এই কিছু জিন বহন করে, এর নিজস্ব কিছু জিন আছে। সবচেয়ে বড় কথা, সব প্রজননক্ষম, নিজে প্রজনন করে। বুঝা গেছে আমার কথা? ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আবার। আমি ইউটিউব লিঙ্ক দিয়ে দিব। অনেকেরই সমস্যা বলতেছে, আমার কোনো সমস্যা দেখি নেই, মোবাইলের নেটওয়ার্ক 100% কারেক্ট চলছে। যাদের সব প্রবলেম হয়েছে, নট প্লাস্টিড, দিস ইজ প্লাস্টিড লেখছি। আচ্ছা, সরি, দিস ইজ নট প্লাস্টিড, দিস ইজ প্লাজমিড, নট প্লাস্টিড, দিস ইজ প্লাজমিড ডিএনএ, প্লাজমিড ডিএনএ। এখানে কোনো জায়গায় লিখছিলাম এটা? না, দিস ইজ এ প্লাজমিড ডিএনএ, এটা প্লাজমিড। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। তোমরা রসায়ন ক্লাস করো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর নেক্সট ক্লাসে আমি ব্যাকটেরিয়ার বেসিক থেকে শুরু করে ক্লাসিফিকেশন সব কিছু এক টানে শেষ করাবো, যাতে এর পরের ক্লাসে আমরা একটা সুন্দরভাবে মানে উপকারিতা অপকারিতা বাদে বাকি সব কিছুর একটা এন্ডিং দিতে পারি। ক্লিয়ার? সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।